ইনজুরি ব্যবস্থাপনায় রিহ্যাবিলিটেশন সেন্টার করার পরিকল্পনা বিসিবির। মেডিকেল বিভাগ ঢেলে সাজাতে চান কমিটি প্রধান। নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিটের চিন্তা। বিপিএল নিয়ে 2 বছরের মধ্যে তামিমের মত পরিবর্তনে হতবাক সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট, প্রশ্ন তুললেন কোয়াব নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে কঠিন পরিস্থিতির সামনে রিয়াল মাদ্রিদ। প্রথম ধাপে লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ 6 চ্যাম্পিয়ন। বার্সেলোনার সামনে বায়ার্ন, পিএসজি বাধা। এবং জয়া বর্নিল রদ্রির বার্সেলোনা অভিষেক। রাফিনিয়া লোপেজ নৈপুণ্যে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয়। রিয়ালকে টপকে শীর্ষে ব্লগরানা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। লিটন দাসের ইনজুরির স্ক্যান রিপোর্ট ভুল ছিল না, বোঝার ভুল। টাইগার অধিনায়ককে চোট ধাঁধায় আটকে থাকতে হয়েছিল বলে জানান বিসিবি মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। এবার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান তিনি। পূর্বাঞ্চলে স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরির পরিকল্পনা বিসিবির। একটি নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিট নিয়েও কাজ করছে মেডিকেল। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেল ইনজুরিতে পড়েন লিটন দাস। স্ক্যান করে রিপোর্ট দেখে বিসিবি মেডিকেল বিভাগ জানায় লিটনের ইনজুরি গুরুতর নয়, খেলতে পারবেন টি-20 সিরিজেও। দলের সঙ্গে চট্টগ্রামে গেলেও খেলতে না পারায় জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুত হন লিটন। পায়ে ব্যথা অনুভব করায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট না খেলে দেশে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর দেশের বাইরে চিকিৎসা নিয়ে তিনি ফিট হন অস্ট্রেলিয়া সফরের জন্য। এই ইনজুরির গোলক ধাঁধায় লিটনের ম্যাচ আর বিসিবির বহু টাকা জলে গেছে। বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না, রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে। প্রথম এই রিপোর্টটা করা হয়েছে, মানে প্রথম যে স্ক্যানটা করা হয়েছে সেটা 2 দিন পরে করা হয়েছে। সেকেন্ড স্ক্যানটা ছিল সেটা 14 দিন পরে করা হয়েছে। দুটো স্ক্যানের মধ্যেই আমি নিজে মেডিকেল পার্সন, আমি প্রফেসর অফ ডার্মাটোলজি। আমরা এগুলো লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি দায়িত্ব নিয়ে বলছি দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল। প্রায় 1300 কোটি টাকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের অগ্রগতি নেই। ধনী ক্রিকেট বোর্ডের কাতারের প্রথম সারির দিকে বিসিবি থাকলেও নেই কোনো ভালো রিহ্যাব সেন্টার। ছোটখাটো চোটের জন্য তাসকিন নাহিদদের ছুটতে হয় বিদেশে। এবার মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা, একেবারে উন্নত বিশ্বের মডেলে যেটা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বাঞ্চলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স গঠিত হবে, তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। ইমিডিয়েটলি আমরা একটা অ্যাম্বুলেন্সের প্ল্যান করছি। রিজিয়নালেও চিন্তা করছি যে 5টা ভেন্যু আছে আমাদের এখানে, ওখানে একজন ডাক্তার, একটা ফিজিও, একটা ট্রেনার এরকম নিয়োগ করা যায় কিনা সে নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। অনেক সময় খেলোয়াড়রা নিজের ইনজুরি লুকিয়ে মাঠে নেমে পড়েন, দেশের স্বার্থে খেলিয়ে দেন টিম ম্যানেজমেন্ট। এবার তা হবে না বলেই নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান। আমরা প্রোটোকল ব্রেক করেছি আগে। আমরা হয়তোবা কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কিনা। আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি, আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। দ্রুতই বোর্ডের মেডিকেল বিভাগের চিত্র পরিবর্তন করে দিতে চান শামীম। সামনে বিদেশ থেকে ক্রিকেটাররা এ দেশে চিকিৎসা নিতে আসবে বলে আশা তার। বিদেশ থেকে আসলে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে, আমরা বাইরে যেতে হবে না। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। কারণটা হচ্ছে 2 বছরের ব্যবধানে তামিম ইকবালের ভিন্ন 2 রূপ। বিসিবিকে বিপিএল আয়োজনে বাধ্য করা সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের মসনদে বসে বলছেন ভিন্ন কথা। তামিমের এমন পরিবর্তন দেখে হতবাক ফারুক আহমেদ। প্রশ্ন তুলেছেন কোয়াবের অবস্থান নিয়ে। তার দাবি ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট। ফারুক আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। আজ দেখুন প্রথম পর্ব। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তার আরও ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে বলল, আপনি ফরমার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আপনার একটা আলাদা দায়িত্ব আছে প্লেয়ারদের প্রতি। আমরা দরকার হলে 25-30% লেস টাকায় খেলবো, যেমন দ্যাট ওয়াজ দ্য প্রেশার আই ফেল্ট। 2024-এর সেপ্টেম্বর মাস একদল ক্রিকেটার নিয়ে তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে বিপিএল আয়োজনে এক প্রকার বাধ্যই করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আপাতত স্টপ করলাম।
স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। ঠিক 2 বছরেরও কম সময়ে ভিন্ন রূপে তামিম। বিপিএল এবার তার কাছে স্রেফ লোকসানের টুর্নামেন্ট। যদিও ফারুক আহমেদের দাবি আর্থিক লাভ ক্ষতির হিসেব টানলে কোনো ধরনের ক্রিকেটই এই দেশে আয়োজন সম্ভব নয়। ক্রিকেট ইউনিয়নে যে টুর্নামেন্টগুলো করি, ন্যাশনাল লিগ হয়তো বা 15 কোটি টাকা টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ হয়তো বা 10 কোটি টাকা টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট থেকে তো কোনো পয়সা আমরা কামাই না, তাহলে আমরা তো এগুলো বন্ধ করে দিতে পারি। নতুন বোর্ড তো 8 মাস সময় পাইলো এবং বোর্ডে তো অত্যন্ত প্রভাবশালী কিছু লোকজন আছেন যারা প্রত্যেকে যে দায়িত্ব নিতে একটা করে টিম আনবে, আপনি 5টা টিম দিয়ে করে দেন। আর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাতিলের পরেও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নীরবতা দেখে হতবাক সাবেক বোর্ড প্রধান। প্রশ্ন তুলেছেন এই সংগঠনের যৌক্তিকতা নিয়েও। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এখন কোনো কথা বলে না, বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, এটা আই এম শিওর। মানে আগে কখনো হলে আন্দোলন ডেইলি আমরা মানববন্ধন দেখতাম। আমি কখনো শুনি নাই কারেন্ট প্লেয়াররা শুধু কোয়াবের সদস্য হবে। এটা কি অর্গানাইজেশন? এটা আমার কাছে মনে হয়েছে একটা বার্গেনিং চিপ, যে বার্গেনিং চিপের একজন হেড আছেন, তার কথা শুধু চলবে। সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচকের পর সাবেক বোর্ড প্রধান, বৈচিত্র্যময় যাত্রায় দেশের ক্রিকেটকে নানানভাবে দেখা ফারুক আহমেদের মাঝে এখন একরাশ হতাশা, ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত বিসিবি, এমনটাই তার মত। তামিম তো আমাদের দেশের একটা ব্র্যান্ডের মতো, সে হয়তোবা ইন্ডিয়াতে ফোন করতে পারবে, পাকিস্তানে ফোন করতে পারবে। বুলবুল যেমন ডেভেলপমেন্টে খুব ভালো, আমি আবার যেমন ওভারঅল চিন্তা করতে পারি। সো হ্যাঁ, এই মেধাগুলো যদি কাজে লাগানো যায় আমার মনে হয় খুব ভালো কিছু করা যেতে পারে, বাট আমি খুব বেশি আশাবাদী না। প্রবলেমটা হলো যে 3 জন যদি প্রেসিডেন্ট হতে তাহলে তো সমস্যা। বিপিএল বাতিল হওয়ায় আর্থিকভাবে বড় ধাক্কার অপেক্ষায় স্থানীয় ক্রিকেটার আর কোচিং স্টাফ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্থগিত হওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। নানান সময়ে নানান অজুহাতে বিপিএল এর আগেও আয়োজন হয়নি একাধিকবার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ডারউইনে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ। তবে ম্যাকাইতে আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন তিনি। যদিও বাংলাদেশের প্রশংসা করলেও বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সমালোচনায় মুখর এই অজি কিংবদন্তি। তার মতে টি-20 ফ্র্যাঞ্চাইজ লিগের মোহে অন্ধ ব্যাটসম্যানরা ভুলেই গেছে কি করে খেলতে হয় টেস্ট ক্রিকেট। ক্রিকেটারদের টেস্ট খেলায় আগ্রহ বাড়াতে আর্থিক সুবিধা বৃদ্ধির পরামর্শ সাবেক এই অজি অধিনায়কের। ভয় ডরহীন বাংলাদেশের টেস্ট আধিপত্য। অস্ট্রেলিয়ার মাটিতে বাঘের গর্জনে কাঁপল কামিন্স, স্মিথ, স্টার্ক, হ্যাজেলউডদের বিশ্বসেরা দল। টাইগারদের পারফরমেন্সে যার পরনায় মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তার কণ্ঠে শান্ত বাহিনীর ভূয়সী প্রশংসা। বাংলাদেশ চাইলেই টেস্ট সিরিজটা 2-0-তে জিততে পারত বলে মনে করেন তিনি। ডারউইন টেস্টে বাংলাদেশের খেলা দেখে ওয়াহের চির যৌবন ফর্মে থাকা সময়ের কথা মনে পড়ে। এভাবেই 5 দিন ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রতিপক্ষকে অসহায় করে সবকটি সেশন জিতে নিত অজিরা। টেস্টে অস্ট্রেলিয়ার এখন যেমন দাপট, 90-এর দশকে ততটাই ভয়ঙ্কর ছিল ওয়ালশ অ্যামব্রোসের ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে টেস্টে ক্যারিবীয়দের 15 বছরের অপরাজিত থাকার রেকর্ড ভাঙে স্টিভ ওয়াহের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে। 5 দিনের টেস্ট খেলার আমেজটা ফিকে হয়ে যাচ্ছে দিন দিন। স্টিভ ওয়াহ বড্ড হতাশ বর্তমান প্রজন্ম নিয়ে। স্পষ্ট জানালেন এখনকার ক্রিকেটাররা জানেই না কিভাবে খেলতে হয় টেস্ট। ক্রিকেটের আভিজাত্যপূর্ণ এর সংস্করণে ভালো করতে পছন্দের হুক শট খেলা ছেড়েছিলেন স্টিভ ওয়াহ। উইকেটে থিতু হতে সাবেক এই অজি অধিনায়ক উজাড় করে দিতেন নিজের সবটা। একজন খেলোয়াড় ভালো ক্রিকেটার হতে চাইলে সে অবশ্যই টেস্ট খেলবে। আর যদি কোনো ক্রিকেটার প্রচুর অর্থ উপার্জন করতে চায় তবে টি-20 লিগে দৌড়াবে। তবে খেলোয়াড়দের নেয়া কোনো সিদ্ধান্তের জন্য আমি কাউকে দোষ দেই না। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন টেস্ট ক্রিকেটে খেলাটা অব্যাহত থাকে। এজন্য অবশ্যই টেস্ট ক্রিকেটারদের বেতন বাড়াতে হবে। বর্তমান ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা, 2-3 দিনের টেস্ট ম্যাচগুলো শেষ হওয়ার পেছনে বিশ্বব্যাপী চলা টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগকে বড় কারণ মনে করেন স্টিভ ওয়াহ। তিনি ভালো করেই জানেন 5 দিনের টেস্ট খেলার চেয়ে একবেলার সংক্ষিপ্ত ফরম্যাটে খেলে বেশি টাকা ও জনপ্রিয়তা পাওয়া যায়। তাই সাবেক অজি অধিনায়কের পরামর্শ অনতিবিলম্বে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর। টেস্ট ক্রিকেটে কখনো কখনো আপনাকে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। রান পাওয়ার জন্য হয়তো টানা 3-4টি মেডেন ওভার খেলতে হতে পারে। এতে ব্যাটিং দেখতে দৃষ্টিকটু হয়। বর্তমান ক্রিকেটাররা তো স্রেফ টি-20 বোঝে। সত্যি বলতে টেস্টের আমেজ হারিয়ে গেছে। আমরা টেস্টের জন্য অনেক বিসর্জন দিয়েছি।
সাবেক অজি অধিনায়ক তার ক্যারিয়ারে 168 টেস্টে 10,000-এর বেশি রান করেছেন, হাঁকিয়েছেন 32টি শতক, আর একটি দ্বি-শতক আছে তার নামের পাশে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। মনাকোয় অনুষ্ঠিত হলো 36 দলের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। কঠিন পরিস্থিতির সামনে ইউরোপের জায়ান্টরা, শিরোপাধারী পিএসজি সামনে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের সামনে আর্সেনাল ও ইন্টার মিলান, আর বায়ার্ন মিউনিখকে লড়তে হবে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে লড়াই, আর মাদ্রিদের স্তাদিও মেট্রোপলিটানোতে ফাইনাল হবে আগামী বছরের 5 জুন। Let's begin the draw for this season's UEFA. ট্রফি এখনো অনেক দূরে, কিন্তু উত্তাপ শুরু হয়ে গেল ড্রয়ের মঞ্চ থেকে। মোনাকোয় 36 দলকে নিয়ে হলো চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। And they're away. মঞ্চে সাবেক 2 তারকা থিয়ারি অরি ও দাভিদ ভিয়া, আর একে একে যখন বড় দলগুলোর নাম উঠছে, তখনই পরিষ্কার নতুন মৌসুমে জায়ান্টদের জন্য অপেক্ষা করছে জায়ান্টরাই। শুরুতেই সবচেয়ে বড় চমক বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গত মৌসুমের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হয় প্যারিসের ক্লাবটি। তবে এবার শিরোপা ধরে রাখার মিশনে লিগ পর্বে তাদের সামনে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। বার্সার বিপক্ষে ঘরের মাঠে আর সিটির বিপক্ষে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ। রোমা, অ্যাস্টন ভিলা, গ্যালাতাসারাই ও ভিয়ারিয়ালও আছে পিএসজির সামনে। রিয়াল মাদ্রিদ, পরেরবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে শুরুতেই সামলাতে হবে ইন্টার মিলান ও আর্সেনালকে। ইন্টারের বিপক্ষে ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে, আর আর্সেনালের মাঠে যাবে রিয়াল। সবচেয়ে বড় আকর্ষণ, ইন্টারের বিপক্ষে রিয়ালের ডাগআউটে থাকবেন হোসে মরিনিও। 2010 সালে এই ইন্টারকেই চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন তিনি। এবার সেই পুরনো ক্লাবের বিপক্ষেই নতুন মিশন। আর্সেনালের পথও বড্ড কঠিন। এমিরেটসে রিয়াল মাদ্রিদ, আর অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি ও রিয়াল বেতিসের মতো প্রতিপক্ষ রয়েছে তাদের সামনে। অর্থাৎ শুরু থেকেই বড় পরীক্ষায় নামতে হবে আর্তেতার দলকে। ম্যানচেস্টার সিটির সামনেও চ্যালেঞ্জ কম নয়। পিএসজির বিপক্ষে এতিহাদে, বার্সেলোনার ক্যাম্প নুতে অ্যাওয়ে ম্যাচ, এর সঙ্গে পোর্তো ও নাপোলির মতো প্রতিপক্ষ। অন্যদিকে বার্সেলোনার সামনে পিএসজি ও সিটির পাশাপাশি অ্যাস্টন ভিলার পরীক্ষাও থাকছে, আর বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড, 2 ইংলিশ জায়ান্টই অপেক্ষায়। আর লিভারপুলের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলানের মতো প্রতিপক্ষ। অ্যানফিল্ডে নিতে হবে অ্যাটলেটিকোর চ্যালেঞ্জ। ইউরোপের নতুন লিগ পর্বের নিয়মে প্রতিটি দল খেলবে 8টি ম্যাচ, 4টি ঘরে ও 4টি বাইরে। সেপ্টেম্বরের 8 তারিখ থেকে শুরু হবে লড়াই। লিগ পর্ব শেষে শীর্ষ 8 দল সরাসরি যাবে শেষ 16তে। বাকি জায়গার জন্য 9ম থেকে 24তম দল খেলবে প্লে অফ। প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। খেলোয়াড়দের মধ্যে সেই আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাই ক্লাবটির মূল লক্ষ্য হওয়া উচিত। আমি মনে করি তারা এটা করার সামর্থ্য রাখে। আমরা খুবই উচ্ছ্বসিত। দারুণ কিছু প্রতিপক্ষ আমাদের সামনে। ওল্ড ট্রাফোর্ডে আমাদের দর্শকরা স্মরণীয় কিছু ম্যাচের সাক্ষী হবে। ড্র শেষ, এবার অপেক্ষা মাঠের মহরণ। জায়ান্টদের এই লড়াইয়ে শেষ আসি কারা হাসবে, উত্তর মিলবে আগামী বছরের 5 জুন মাদ্রিদের স্তাদিও মেট্রোপলিটানোতে। তামিম হোসেন, সময় সংবাদ। দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রাফিনিয়া লোপেজ নৈপুণ্যে অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে কাতালানরা। এই ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয়েছে বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রির। আর টানা দ্বিতীয় জয়ে 6 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যান্সি ফ্লিক শিষ্যরা। একটা গোলের জন্য অপেক্ষা, তারপর একজনের মাঠে নামা, যার অভিষেক ব্যক্তি যেন অপেক্ষায় ছিল পুরো ক্যাম্প নো। কিন্তু ম্যাচের শেষ 30 মিনিটে যে নাটক জমেছিল, সেটাই শেষ পর্যন্ত বদলে দেয় পুরো গল্প। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বার্সেলোনা। বল পায় লামিন ইয়ামাল, মাঝমাঠে পেদ্রি, আর সামনে রাফিনিয়া। অ্যাথলেটিককে নিজেদের অর্ধে আটকে রাখে স্বাগতিকরা। রাফিনার হেড লাগে পোস্টে, ইয়ামালের শট ঠেকিয়ে দেন উনাই সিমন। একের পর এক সুযোগ, কিন্তু গোলের দেখা নেই। অবশেষে ম্যাচের 37 মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। পেদ্রির অসাধারণ থ্রু বল ধরে অ্যাথলেটিক ডিফেন্স ভেঙে উনাই সিমনকে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। বার্সেলোনা এগিয়ে যায় 1 গোলে। বিরতির পরও চাপ অব্যাহত। বার্সেলোনার আক্রমণের সামনে বারবার দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক উনাই সিমন। ইয়ামালের জোরালো শট, পরে গর্ডনের কিকটাও অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। তবে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত তখনও বাকি। 63 মিনিটে রাফিনার বদলি হিসেবে বার্সেলোনার জার্সিতে মাঠে নামেন বিশ্বকাপ জয়ী রদ্রি। ম্যানচেস্টার সিটি থেকে এসে এটাই তার প্রথম ম্যাচ। পিঠের অস্ত্রোপচারের পর ফিরে পেলেন বহুল প্রতীক্ষিত অভিষেক। মাঠে নামার পর রদ্রির মূল কাজ ছিল মাঝমাঠে নিয়ন্ত্রণ নেয়া, নিখুঁত পাস, বলের দখল ধরে রাখা আর বার্সার আক্রমণের গতি ঠিক রাখা। অভিষেকই নিজের উপস্থিতির জানান দেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই মিডফিল্ডার।
অ্যাথলেটিক তখনও ম্যাচে ফেরার অপেক্ষায়, কিন্তু 82 মিনিটে তাদের সেই আশা শেষ করে দেয় নিজেদের রক্ষণভাগের ভুল। বল পেয়েছেন ফার্মিন লোপেজ, সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি। 2-0 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে এরপরও একাধিক গোলের সম্ভাবনা তৈরি করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। উনাই সিমনের 8টি সেভও ঠেকাতে পারেনি বার্সেলোনার জয়। অ্যাথলেটিক ক্লাব পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি, আর এই জয়ে লা লিগায় নিজেদের মাঠে টানা 20তম ম্যাচে অপরাজিত রইল বার্সা। এছাড়া মৌসুমে টানা দ্বিতীয় জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। তামিম হোসেন, সময় সংবাদ। মোহামেডানের ফুটবলারদের নিয়ে শুরু হলো ফিফা আসিয়ান কাপ প্রস্তুতির জাতীয় দলের ক্যাম্প। শুরুতে ফুটবলার না ছাড়লেও পরে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয় সাদা কালোরা। বিদেশিরা কবে দলের সঙ্গে যোগ দেবেন তা ঠিক করবেন হেড কোচ, জানিয়েছে বাফুফে। ফিফা আসিয়ান কাপের প্রস্তুতির জন্য একটু আগেভাগেই ক্যাম্প ডেকেছেন টমাস ডুলি। নতুন কাউকে না নিয়ে নিজের চেনা আগের 28 জনকেই বেছে নিয়েছেন তিনি। বাফুফের দেয়া সময় মতো বৃহস্পতিবার গুলশানের 5 তারকা হোটেলে নিজেদের নাম লেখান ফুটবলাররা। শুরুতে শঙ্কা থাকলেও একটু পরই দেখা যায় মোহামেডানের ফুটবলারদেরও। ফেডারেশন থেকে চিঠি না পাওয়ার কারণে ফুটবলার না ছাড়ার গোঁ ধরেছিল সাদা কালোরা। পরে বাফুফের আনুষ্ঠানিক পত্র পেয়ে ফুটবলারদের গ্রিন সিগন্যাল দেয়া হয় বলে জানিয়েছেন ক্যাম্পে আসা খেলোয়াড়রা। এদিকে ক্লাবগুলো প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করতে না পারার কারণেই একটু তাড়াহুড়ো করে ক্যাম্পের পরিকল্পনা নিয়েছে বাফুফে। মূলত 3 মাস খেলার বাইরে থাকা ফুটবলারদের ফিটনেস ঠিক রাখার জন্যই এভাবে প্ল্যান সাজানো হয়েছে বলে জানিয়েছেন টিম ম্যানেজার। দল বদলের যে জিনিসটা চলছে সেটা এখনো চলমান আছে। 3 তারিখ পর্যন্ত আমাদের দল বদল ডেট আছে। তো সেই অনুযায়ী প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনো শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। দেশের বাইরের বিভিন্ন ক্লাবে থাকা হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমেদুল এবং তারিক কাজীরা কবে দলের সঙ্গে যোগ দেবেন এই প্রশ্ন এখন চারদিকে। আসিয়ান কাপে আদৌ তাদের সবাইকে পাওয়া যাবে কিনা আছে সে আলোচনাও, কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন। পরিষ্কার জানালেন কবে কোথায় যোগ দেবেন প্রবাসী ফুটবলাররা। কোচের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমাদের সাথে যোগাযোগ আছে। কোচ তার প্ল্যানিংটা দিবে। প্লেয়াররা যেহেতু তাদের একটা লিগ খেলার ব্যস্ততা রয়েছে, ওই ব্যস্ততাটা কমলে হয়তো তারা আমাদের সাথে এখানেও জয়েন করতে পারে অথবা ওইখানে গিয়েও জয়েন করতে পারে। এটা বলতে পারবো তাদের ব্যস্ততার উপর, এবং কোচের সাথে অলরেডি তাদের কথা হয়েছে, কোচ এই প্ল্যানিংটা করেছে। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ফিফা আসিয়ান কাপের এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। প্রথম ম্যাচ 25শে সেপ্টেম্বর। সে লক্ষ্যেই আপাতত হোটেলে ফিটনেস নিয়ে কাজ করবেন ফুটবলাররা। শুক্রবার থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে মাঠের অনুশীলন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে এসে জমে উঠেছে হুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে নাটকীয়তা। ইপিএলে ফিরতে আগ্রহী নন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। এদিকে বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন আলভারেজের জন্য তারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। অ্যাটলেটিকো মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হুলিয়ান আলভারেজের। মৌসুমের প্রথম ম্যাচে নিজ ক্লাবের সমর্থকরাই দিয়েছে দুয়োধ্বনি। আলভারেজ বার্সেলোনায় যেতে চান, সেটাও একরকম ওপেন সিক্রেট। অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ নাখোশ এই স্ট্রাইকারকে নিয়ে। 26 বছর বয়সী তারকা ফুটবলারকে বিক্রি করে নতুন খেলোয়াড় কেনার টাকা তুলতে চায় রোজি ব্লাঙ্কোস, কিন্তু বিপত্তি বেঁধেছে আলভারেজের একগুঁয়ে সিদ্ধান্তে। আলভারেজকে দলে টানতে মুখিয়ে আছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এমনকি গানার্স ম্যানেজার মিকেল আর্তেতা তাকে সরাসরি ফোনও করেছিলেন, কিন্তু এল চিরিঙ্গুইতোর সূত্রে জানা গেছে আর্তেতার ফোন কল রিসিভ করেননি আলভারেজ। প্রিমিয়ার লিগে আর না ফেরার শক্ত অবস্থান থেকেই আর্সেনাল কোচের প্রস্তাব শুনতেও আগ্রহ দেখাননি আর্জেন্টাইন ফরওয়ার্ড। ইংল্যান্ডের পথ বন্ধ হওয়ায় এখন একমাত্র বিকল্প বার্সেলোনা। বার্সার সভাপতি ও নীতি নির্ধারকরাও ওত পেতে আছেন পরিস্থিতির সুবিধা নিতে। বেশ আগেই তারা 100 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির প্রস্তাবও দিয়ে রেখেছে। এর মাঝেই বার্সেলোনাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন অ্যাটলেটিকো সভাপতি এনরিক সেরেসো। জানিয়ে দুই ক্লাবের সম্পর্ক এখনও বেশ উত্তপ্ত। তবে বার্সেলোনা আবারও জানিয়েছে আলভারেজকে দলে নিতে তারা আগ্রহী। আতলেটিকোকে বার্সা যে প্রস্তাব দিয়েছে লাপোর্তার প্রত্যাশা সেটায় রাজি হবে মাদ্রিদ কর্তৃপক্ষ। La veritat és que estem, doncs,
সত্যি বলতে হুলিয়ান আলভারেজের প্রতি আমাদের এখনো আগ্রহ রয়েছে। আমরা চাই আমাদের প্রস্তাবটি তারা গ্রহণ করুক। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতি সম্মান রেখেই এটা বলছি। তারা যদি এই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে বিক্রি করতে রাজি থাকে, তবে আমাদের দেওয়া প্রস্তাব অনুযায়ী তাকে কিনতে আমরা প্রস্তুত। এই বার্তাটি আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। নিজেদের আর্থিক দিক সামলাতে যেমন আলভারেজকে বিক্রি করা জরুরি, তেমনি ঘরের তারকাকে সরাসরি প্রতিদ্বন্দ্বীর হাতে তুলে দিতেও নারাজ অ্যাটলেটিকো। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে আলভারেজের নতুন ঠিকানা কোথায় গিয়ে ঠেকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ট্রফিহীন মৌসুমে 60 গোল করার চেয়ে কিলিয়ান এমবাপ্পের কাছে ট্রফি সহ 40 গোল চান হোসে মরিনিও। বার্নাবেউতে মৌসুমের অভিষেক ম্যাচে মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিক করেও তাই আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকেই তারকাখচিত রিয়াল মাদ্রিদের আক্রমণের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে। শুরুর সময়টায় ভিনিসিউসের সঙ্গে দ্বন্দ্বের গল্প শোনা গেলেও ধীরে ধীরে থেমেছে সে আলোচনা। নতুন মৌসুমে যেন নিজের সে জায়গাটাই আরও একবার পাকাপোক্ত করলেন ফরাসি ফরোয়ার্ড। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই দেখা পেলেন হ্যাটট্রিকের। প্যারিস ছেড়ে স্পেন আসার পর থেকেই গোল করে যাচ্ছেন এমবাপ্পে। শেষ মৌসুমে তার পা থেকে এসেছে 25 গোল, আগের মৌসুমে ছিল 31টি। কিন্তু গত 2 মৌসুমে রিয়ালের শোকেসে আসেনি নতুন কোনো ট্রফি। তাই তো এত গোল যেন খুব একটা মনে ধরছে না হোসে মরিনহোর। এমবাপ্পের প্রশংসা করলেও গোল করা নিয়ে নিজের একটা চাহিদা জানিয়ে দিলেন শিষ্যকে। কিলিয়ান এমবাপ্পে একজন অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড়। এখন সে কি 60 গোল করবে নাকি 50 বা 40 তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে ট্রফি ছাড়া 60 গোল করার চেয়ে ট্রফি সহ 40 গোল করাটাই আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি চাইবো এমবাপ্পেও এভাবে ভাবুক। আলোনসো এবং আরবেলোয়া দুজনেই রিয়াল ছাড়ার সময় বলে গেছেন নানা দ্বন্দ্বের কথা। ড্রেসিং রুমের অস্থিরতা ছিল তখন মূল আলোচ্য বিষয়। কিন্তু মরিনহোর আসার পর থেকেই সবাই যেন একেবারে চুপ। অনেকে ভাবছেন করা হেডমাস্টারের পাল্লায় পড়ে সোজা হয়ে গেছেন ফুটবলাররা। আবার অনেকের মতে মরিনহোর ব্যক্তিত্বই বদলে দিয়েছে ফুটবলারদের। কিন্তু এসব নিয়ে কোনো আলোচনাতেই যাননি পর্তুগিজ মাস্টারমাইন্ড। তিনি বরং আনন্দিত দলের পারফরমেন্স এবং তারকা খেলোয়াড়দের নিবেদনে। আমি এই দলটাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। নতুন যারা এসেছে তারাও খুব ভালোভাবে সবার সঙ্গে মিলে গেছে। আপনারা যেসব আলোচনা করছেন এসব কিছুই আমি দেখতে পাচ্ছি না, তাই মন্তব্য করার কোনো কারণ নেই। এমবাপ্পেকে নিয়ে অত্যন্ত খুশি। টেকনিক্যাল দিক থেকে তো ওর নতুন করে কিছু প্রমাণের নেই, কিন্তু দলকে এগিয়ে নেওয়া এবং বাড়তি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ওর মনোভাব প্রশংসনীয়। ওর সঙ্গে ভিনির সম্পর্কটাও দারুণ। তারা দুজনে মিলেই রিয়ালকে এগিয়ে নিচ্ছে। মাত্র 3 আসর খেলেই বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। 22 ম্যাচে করেছেন 22 গোল। এমবাপ্পের ফ্রান্সের এই সাফল্য এবার রিয়াল মাদ্রিদের হয়ে দেখতে চান হোসে মরিনহো। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। স্বাগত খেলার সময়। এবার আদালতের কাঠগড়ায় উঠতে হবে জিয়ান্নি ইনফান্তিনোকে। ফিফা সভাপতির বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে সুইস আদালতে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। গণমাধ্যমে খবর, ইনফান্তিনোর বিরুদ্ধে 56 পৃষ্ঠার অভিযোগপত্র তৈরি করেছে উয়েফা আইনজীবী। ফিফা সভাপতির চেয়ার থেকে উঠে এবার আদালতের চৌকাঠ মারাতে হবে ইনফ্যান্তিনোকে। অথই সাগরে ঠাঁই খুঁজে পাচ্ছেন না কোথাও। আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ফেঁসে যাচ্ছেন ফিফা বস। তার বিরুদ্ধে সুইস আদালতে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে উয়েফা আইনজীবীর 56 পৃষ্ঠার দাখিল করা নথিতে উঠে আসে ইনফ্যান্তিনোর বিভিন্ন অনিয়মের খবর। অভিযোগপত্রে নাম আছে ইনফ্যান্তিনোর কিছু আস্থাভাজন পরামর্শদাতা ও ফিফার শীর্ষ কর্মকর্তারও। ফেঁসে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশোয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল, কেননা তারাই কিনতে চেয়েছিল বিশ্বকাপের স্বত্ব। উয়েফার অভিযোগ, এই সত্য লেনদেনের প্রক্রিয়ায় যে চরম গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল তার কাঠামো, মূল্যায়ন, অর্থায়ন ও মার্কেটিং ফিফার ভাবমূর্তির মারাত্মক ক্ষতি সাধন করেছে। সত্য বিক্রির পরিকল্পনাতে ছিল না কোনো মানদণ্ড। স্বেচ্ছাচারী হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছে ইনফ্যান্তিনো যা ফুটবলের জন্য ক্ষতিকর ছিল।
উয়েফার সন্দেহ বিশ্বকাপ সত্ত্ব বিক্রির আড়ালে নিজের স্বার্থ আদায় করার ফন্দি করেছিল ইনফ্যান্তিনো। সুইজারল্যান্ডের ফৌজদারি দণ্ডবিধির 158 অনুচ্ছেদের অধীনে করা হবে মামলাটি। অভিযোগ প্রমাণিত হলে নিজ দেশের কাঠগড়াতেই বিচার হবে ইনফ্যান্তিনোর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইনজুরি ব্যবস্থাপনায় রিহ্যাবিলিটেশন সেন্টার করার পরিকল্পনা বিসিবির। মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটি প্রধান, নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিটের চিন্তা। বিপিএল নিয়ে 2 বছরের মধ্যে তামিমের মত পরিবর্তনে হতবাক সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট, প্রশ্ন তুললেন কোয়াব নিয়েও। এবং চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে কঠিন পরিস্থিতির সামনে রিয়াল মাদ্রিদ। প্রথম ধাপেই লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ 6 চ্যাম্পিয়ন। বার্সেলোনার সামনে বায়ার্ন, পিএসজি বাধা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।